বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবং তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আর রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব চাঁপাই নবাবগঞ্জ জেলার যে সংসদীয় আসনগুলো আছে, অর্থাৎ 1, 2, 3 সেই সংসদীয় আসন নিয়ে জানবো সেই আসনগুলো তরুণ ও সাধারণ মানুষের কথা। সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দল যারা আছে তাদের মনোনীত প্রার্থী, মনোনয়ন প্রত্যাশী, তাদের নির্বাচনী ভাবনাতে আজকে আমরা রোড টু পার্লামেন্টে আলোচনা করছি চাঁপাই নবাবগঞ্জের 1, 2, 3 সংসদীয় আসন নিয়ে। আমরা আলোচনায় যাবার আগে সেই সংসদীয় আসনগুলোর বিগত নির্বাচনী বছর যেগুলো ছিল 1991, 96, 2001 এবং 2008, এই 4টি নির্বাচনী বছর আমরা পরিসংখ্যানগুলো একটু আমরা দেখে আসি। নির্বাচনী বছর 1991 চাঁপাই নবাবগঞ্জ 1 থেকে শাহজাহান আলী বিএনপির ধানের শীষ প্রতীক থেকে 65,560 ভোট পেয়ে তিনি সেখান থেকে 1991 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতে ইসলামী নজরুল ইসলাম, তিনি 62,945 ভোট পান দাঁড়িপাল্লা মার্কেট। দর্শক দেখুন, খুব একটা পার্থক্য কিন্তু ছিল না, মাত্র 3,000 ভোটের প্রার্থক্য দেখা যাচ্ছে। বলা আছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সেখানে হয়েছিল, আমরা ভোটের মাঠে যেটাকে হাড্ডাহাড্ডি লড়াই বলি। 1996 সালের দিকে যদি আমরা তাকাই, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, উনি 93,119 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হতেন। টানা 2বার সেই আসনটি বিএনপির হাতে ছিল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবারও সেই নজরুল ইসলাম, তিনি 74,144 ভোট, জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা মার্কে। এবার একটু ব্যবধানটা বেশি আমরা দেখতে পাচ্ছি, প্রায় 19,000 ভোটের ব্যবধান। আমরা 2001 সালের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই আবারও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া টানা 3বারের মতো বিএনপি সেই আসনটি দখলে রেখেছে, জিতেছে সেখান থেকে। এবার তিনি 96,760 ভোট, 40 ভোট সেখান থেকে পেয়েছে। এবার তার প্রতিদ্বন্দ্বী ছিল এনামুল হক আওয়ামী লীগের নৌকা প্রতীকে, তিনি 84,860 ভোট, প্রায় 12,000 ভোটের ব্যবধান সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবার 2008 সালের দিকে যদি আমরা তাকাই চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে, এবার এনামুল হক সেখান থেকে নির্বাচিত হয়েছে 1,39,308 ভোট আওয়ামী লীগের নৌকা প্রতীকে। তার প্রতিদ্বন্দ্বী ছিল 1,16,673 ভোট পেয়ে গেল 2বারের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে সেখান থেকে নির্বাচন করেছিলেন। এবার আমরা চাঁপাইনবাবগঞ্জ 2 আসন 1991 সালে সৈয়দ মঞ্জুর হোসেন, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 51,581 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আফসার আলী আওয়ামী লীগের নৌকা প্রতীকে, তিনি 38,945 ভোট সেখান থেকে পান। আমরা পরবর্তী নির্বাচনী বছর 1996 সালের দিকে যদি তাকাই, আবার সৈয়দ মঞ্জুর হোসেন বিএনপির ধানের শীষ প্রতীকে 77,673 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল খালেক বিশ্বাস, তিনি 57,358 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। আমরা 2001-এর দিকে থাকে সৈয়দ মঞ্জুর হোসেন আবারও সেখান থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে 86,948 ভোট পেয়ে নির্বাচিত হন। বোঝাই যাচ্ছে এই আসনগুলোতে বিএনপির একটা খুবই ভালো অবস্থান তখন ছিল এবং টানা তারা সেখান থেকে আসনগুলো নির্বাচিত হয়েছিল। মোহাম্মদ জিয়াউর রহমান আওয়ামী লীগের নৌকা প্রতীকে তার প্রতিদ্বন্দ্বী সেবার ছিল, আমরা দেখছি 78,411 ভোট পেয়েছে, ব্যবধান প্রায় 12,000 ভোটের ব্যবধান ছিল। আমরা 2008-এর দিকে যদি তাকাই, এবার মোহাম্মদ জিয়াউর রহমান নৌকা প্রতীকে 1,51,085 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী ছিল আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকে 1,21,969 ভোট, 30,000 ভোটের একটা ব্যবধান সেখানে ছিল। আমরা সর্বশেষ সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ 3, আমরা 1996 সালে আসনটি পরিসংখ্যান থেকে 1991 সালে আসনটি পরিসংখ্যান যদি তাকাই, জামায়াত ইসলামী সেখান থেকে লতিফুর রহমান দাঁড়িপাল্লা মার্কায় 58,333 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য। 91 সালে সুলতানুল ইসলাম মনি বিএনপি ধানের শীষ প্রতীকে 44,381 ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন, প্রায় বলা যায় 14,000 ভোটের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। 96 সালের দিকে যদি আমরা তাকাই নির্বাচনী বছর, আসনটিতে এবার বিএনপির মোহাম্মদ হারুনুর রশিদ সেখান থেকে 77,929 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল গেলবারের সংসদ সদস্য লতিফুর রহমান জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় 47,048 ভোট সেখান থেকে তিনি পান। আমরা 2001 সালের দিকে যদি তাকাই, মোহাম্মদ হারুনুর রশিদ আবারও বিএনপির ধানের শীষ প্রতীকে 85,499 ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল লতিফুর রহমান স্বতন্ত্র থেকে, তিনি 60,460 ভোট সেখান থেকে পান। আমরা সবশেষ নির্বাচনী বছর 2008 সর্বশেষ সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ পরিসংখ্যান দেখলে আব্দুল ওদুদ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে তিনি 1,12,802 ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ হারুনুর রশিদ 76,178 ভোট পান বিএনপি থেকে। দর্শক, এই ছিল
এখনকার মতো যে নির্বাচনী পরিসংখ্যান সেগুলো, এবার আমরা সেই সংসদীয় আসনগুলোতে আমরা এতক্ষণ পরিসংখ্যানগুলো দেখলাম 1991 থেকে 2008 সাল। এবার আমরা সেই সংসদীয় আসনগুলোতে যারা মনোনয়ন প্রত্যাশী আছে, প্রার্থী আছে, তাদের একটু নির্বাচনী ভাবনাগুলো আমরা দেখে আসবো। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে সমাজ থেকে ঘুষ দুর্নীতি দূর করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব এবং সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক আমার নির্বাচন এলাকা অর্থাৎ শিবগঞ্জ উপজেলা আমি তৈরি করবো আর কি ইনশাল্লাহ। চাকরি বাকরি বিভিন্ন কিছুতে মেধার গুরুত্ব দেবো, দল মত নির্বিশেষে মেধাভিত্তিক। আমি সবাইকে বলছি যে কোনো টাকা পয়সা কোনো কিছু প্রশ্নই ওঠে না, মেধার ভিত্তিতে সমস্ত কর্মসংস্থান হবে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার বহুমুখী পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যেই আমাদের হ্যান্ডবিলে 17 দফা ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট করে আমরা দিয়েছি। মৌলিক বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের বেকারদের হাতে কাজ তুলে দিতে চাই, বেকার যুবকদের হাতে এবং মহিলাদের হাতেও আমরা কাজ দিতে চাই। আমি এখানে বেকারদের হাতে, শিক্ষিত বেকারদের হাতে কাজ দেওয়ার জন্য আমার প্রথম পরিকল্পনা হচ্ছে যে সরকারি উদ্যোগ নিয়ে আমরা বেসরকারিভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। দ্বিতীয় হচ্ছে আমাদের এই যে ল্যান্ড পোর্ট, সোনা মসজিদ পোর্ট, এটার আধুনিকায়ন প্রয়োজন। আমরা এটাকে নামে দ্বিতীয় স্থলবন্দর বলছি, কিন্তু এটা প্রকৃতই যেন কার্যকর স্থলবন্দর হতে পারে। এই কৃষির কর্মসংস্থান কিন্তু অনেক বড় কর্মসংস্থান। যদি এটাকে আমি বাস্তবায়ন করতে পারি আমরা, তাহলে কিন্তু অনেক কর্মসংস্থান এখানে হয়ে যাবে। এবং শিক্ষা ব্যবস্থাপনা, আল্লাহর হুকুম আমাদের এই নবাবগঞ্জ জেলায়, পুরো জেলাটাতে শিক্ষা ব্যবস্থাপনা অনেক ভালো। এখানে একটু খারাপ আছে স্বাস্থ্যসেবা, এটা একটা ডেভেলপ করা উচিত এবং সবাই মিলে করবো ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের অনেক উন্নতি হলেও আমার এই আসনের অনেক জায়গায় এখনও পর্যন্ত রাস্তাগুলো কাঁচা আছে। আমি পর্যায়ক্রমে এই রাস্তাঘাটগুলোকে পাকা করে মানুষের যাতায়াতের সুব্যবস্থা করে দিতে চাই। আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, বিনোদনের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা আমাদের এখানে আছে, রামদাস বিল। এই বিলটাকে আমি একটা মিনি কক্সবাজার হিসেবে তৈরি করার জন্য, পর্যটন এরিয়া হিসেবে তৈরি করার জন্য আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। আমি এই আন্দোলন সংগ্রাম আমাদের এলাকার জন্য আমি দীর্ঘদিন ধরে করে আসছি, আপনাদের সাংবাদিকদের সাথে নিয়ে, এলাকার জনগণকে সাথে নিয়ে। এবং আমাদের এইখানে যে আন্তনগর ট্রেন, ঢাকার রহনপুর টু ঢাকা সরাসরি ট্রেন, কিংবা আমাদের যে বাইপাস সড়ক, আমাদের যে স্বাস্থ্যসেবা, আমাদের যে অন্যান্য বিষয় আছে, রাস্তাঘাটে যে যানজট বা আমাদের মাদক মুক্ত যে বিষয়গুলো নিয়ে আমি সামাজিক কর্মকাণ্ড থেকে অনেক দিন ধরে জড়িত। আমি যদি মনোনয়ন পাই, আমার যে সাধারণ জনগণ আমার অত্র অঞ্চলের দল মত নির্বিশেষে ভোট দেবে এবং এই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। পদ্মা তো মোটামুটি আমাদের বেগম খালেদা জিয়ার সময় 2001 সালে পদ্মা ভাঙন রোধে আমরা বাঁধ নির্মাণ করেছি। এতে বন্যা নিয়ন্ত্রণ এবং ভাঙন রোধ হয়েছে। অল্প কিছু এলাকা আছে, সেটিও ইতিমধ্যেই পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য প্রকল্প পাঠানো হয়েছে, সেটা অনুমোদন হবে ইনশাল্লাহ। মহানন্দার কিছু অংশ ভাঙন রয়েছে, সেটার জন্য একটা প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। সেটা অনুমোদন হলে আশা করি চাঁপাইনবাবগঞ্জ জেলা আমাদের যে ভাঙনের যে সমস্যা ছিল সেটা দূর হয়ে যাবে। যেহেতু এখানে একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হতো তারা অনুপস্থিত, সুতরাং এখানে আমার সাথে যাদের প্রতিযোগিতা হতো বা প্রতিদ্বন্দ্বিতা হতো জামাতের সাথে, আমি মনে করি জামাতের সাথে অতীতের যে কোনো সময় যেতে আরও বেশি ব্যবধানে বিজয় লাভ হবে। এটি জনগণের যে সাড়া বা জনগণের যে অংশগ্রহণ আমার কর্মসূচিগুলোতে, এটি আমাদেরকে আরও বেশি উৎসাহিত করছে বা অনুপ্রাণিত করছে। আমি নির্বাচিত হলে অগ্রাধিকারের ভিত্তিতে পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করব। প্রান্তিক জনগোষ্ঠী, অনগ্রসর জনশক্তি এবং যারা পিছিয়ে পড়া, তাদেরকে সামনে নিয়ে তাদের জীবনমান উন্নয়নের জন্য আমি পরিকল্পনা গ্রহণ করব ইনশাল্লাহ। আমরা দিয়ার অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং সেখানকার কাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দিয়ার অঞ্চলের কয়েকটা ইউনিয়নকে নিয়ে একটা দিয়ার উপজেলা গঠনের জন্য আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে প্রচেষ্টা
অব্যাহত থাকবো, লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আমরা এ পর্যায়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, আরও আছেন আমাদের সাথে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবু বক্কর। আপনাদের দুজনকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। জি ধন্যবাদ। জি আপনাদেরকে ধন্যবাদ। শহীদ রফিকুল ইসলাম, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। প্রথম যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, আপনাদের জোট সঙ্গে জামায়াতের সাথে এখন অনেক দিন পর একদম প্রথমবারের মতো প্রকাশ্যে আপনারা জামায়াতের সমালোচনায় আছেন। জামায়াত পরস্পর বিরোধী মন্তব্য দিচ্ছে, বলা যায় রাজনীতির মাঠটা একদম আলোচনা সমালোচনায় সরগরম হয়ে আছে। সবকিছু মিলিয়ে যদি আজকালের মধ্যে তফসিল হয়ে যায় ফেব্রুয়ারিতে নির্বাচন, কেমন মনে হচ্ছে সবকিছু মিলিয়ে আপনাদের অবস্থান? আসলে তফসিল ঘোষণা হলে নির্বাচন তো সমস্ত মানুষই নির্বাচনমুখী হবে ইনশাল্লাহ। আর জামাতের সাথে আমাদের উত্তপ্ত যেটা হচ্ছে, এক সময় আমরা জামাতকে নিয়ে কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছিলাম। বাট আমরা কি দেখলাম 5ই আগস্টের পরে, 2024 সালে 5ই আগস্টের পরে সর্বপ্রথম দেখলাম যে এই জামাতে ইসলাম আওয়ামী লীগের ফ্যাসিস্টদেরকে নিয়েই মাঠ গরম করতে চাইলো এবং মাঠে তাদেরকে ভোট নেওয়ার জন্য যখন যেখানে যেরকম লাগে কোরআন শরীফের আয়াতের বিকৃতি করা, হাদিস শরীফকে বিকৃতি করে তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতে লাগলো। তখন কিন্তু আমরা বাধ্য হলাম এজ এ মুসলমান হিসাবে এবং বাংলাদেশের একটা বিরোধ দল হিসাবে আমরা তখন তাদের এইগুলো প্রোটেকশন দেওয়া শুরু করলাম। সো আমরা প্রোটেকশন দিতে গিয়েই তখন তাদের সাথে আমাদের এই উত্তপ্ত, এই যে এটা বলছেন। এবং রাজনীতিতে কিন্তু উত্তপ্ত থাকবেই। আপনার ভোট করলে যে কোনো 2 দল 3 দল যেটাই থাকুক না কেন, সবার সাথে কিন্তু একটা উত্তপ্ত থাকবে। কিন্তু আমাদের সাথে জামাতের এটা হওয়া উচিত ছিল না। জামাত ইসলাম ভোটের কারণে ফ্যাসিস্টদেরকে নিয়ে যেসব প্রথমেই ফ্যাসিস্টদেরকে মাফ করে দিলাম, ফ্যাসিস্টদের হেলিকপ্টারে চড়ে করলাম, এই সব কারণেই কিন্তু অনেক কিছু ঘটেছে আর কি। নিশ্চয়ই আপনার কাছে আমরা আবার ফিরব। মোহাম্মদ আবু বক্কর, তিনি যে কথাগুলো বলল মোহাম্মদ রফিকুল ইসলাম, এই বিষয়ে আপনার বক্তব্য কি? নির্বাচনী মাঠে আসলে আপনারা নানান আলোচনা সমালোচনায় মুখর হয়ে আছেন, ভোটারদেরকে কাছে টানে আছেন, সবকিছু মিলে কি মনে হচ্ছে? জি আপনাকে এবং দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং 3 নম্বর আসনের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। এবং আমি 3 আসনেরই দায়িত্বশীল হওয়ার কারণে 3 আসনের পক্ষ থেকে চাঁপাইবাসীকে স্বাগত জানাচ্ছি। বিষয় হলো যে মানুষের একে অপরের দলের প্রতি যে শ্রদ্ধাশীলতা, এটা একটা বড় বিষয়। জামাত ইসলাম এখনো কিন্তু কোনো দলের সমালোচনা করে বেড়ায় না বা করে না, যেটা আমাদের এখানে সমাজে আমাদের ঘটতেছে একে অপরের প্রতি করা। আমরা জামাত ইসলাম কোনো সময় কারোর প্রতি দোষারোপ করে না। কিন্তু আমরা যে প্রত্যাশা নিয়ে এই বিপ্লব সাধিত আমাদের হলো, সে প্রত্যাশা আমরা আশা করেছিলাম এই স্থিতিশীল একটা পরিবেশ আসবে, এখানে যে উই ওয়ান্ট জাস্টিস, এটার উপরে যে আমাদের বিপ্লব হলো এটার দিকে আমরা এগোবো। কিন্তু দেখা গেল যে আরেকটি দল যে ফ্যাসিজমকে আমরা তাড়িয়েছি সে ধরনের পথ ধরেই কিন্তু এদেশে চাঁদাবাজি সন্ত্রাস শুরু হয়ে গেল। এমনকি আমরা দেখলাম যে প্রতিপক্ষ নিজেদের মধ্যেই প্রায় 260 জন ইতিমধ্যে তারা মারা গেছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা গত পরশুদিনও ঘটেছে, নিজেদের দলের মধ্যে তারা এরকম মারামারি করেছে। এটা আমরা প্রত্যাশা করিনি। আমরা আশা করি যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই চাঁপাইনবাবগঞ্জ সহ সারা বাংলাদেশে ভোট হবে, নির্বাচন হবে, মানুষ যাকে ভালোবাসবে তারা তাকে ভোট দিবে, একে অপর প্রতি দোষারোপ না করি, সেটা আমরা প্রত্যাশা আমি সবার জন্য রাখতেছি। আপনার কাছে আমরা আবারও ফিরব। মোহাম্মদ রফিকুল ইসলাম, নিশ্চয়ই আপনি আমাদের সাথে আছেন। জি আপনার কাছে যে মোহাম্মদ আবু বক্কর যে কথাটি বলল, রাজনৈতিক মাঠে আলোচনা সমালোচনা থাকবে, পরস্পর বিরোধী মন্তব্য থাকবে, কিন্তু বিরোধের কথা তিনি তুলে এনেছেন। আসলে বিএনপি একটা বড় দল, সেখানে অনেকজনের মনোনয়ন প্রত্যাশী থাকে, সবার প্রত্যাশা পূরণ করা আসলে রাজনৈতিকভাবে কতটা করা যায় সেটি নিয়েও আসলে প্রশ্ন থাকে। সবকিছু মিলিয়ে বিরোধের জায়গায় আপনারা কিভাবে এক হওয়ার পরিকল্পনা করছেন? নির্বাচনই তো সামনে। না, নির্বাচন আমরা ভালোভাবে করতে চাই। নির্বাচন যাতে আমাদের আনন্দমুখর হয় এটা আমরা চাই। কিন্তু জামাত ইসলামের কাছে আমার একটা কথা এবং আমার একটা দাবি, দয়া করে যে বিষয়টা হচ্ছে যে জামাত ইসলাম যদি একটা রাজনৈতিক দল হয় তাহলে আমার কোনো এখানে দ্বিমত পোষণ নাই। কিন্তু জামাত ইসলাম যদি বলে যে আমি আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করার জন্য আমি বাংলাদেশের রাজনীতি করছি, আমি ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন অনুযায়ী আমি সংসদ চালাবো, সেখানে আমার দ্বিমত পোষণ আছে। কারণ জামাত ইসলাম যে কথা বলছে, তাদের কথা হচ্ছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটুকু তারা বলে যে সবার জন্য হচ্ছে উত্তম আদর্শ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি যদি ওইটুকু ধরে নিই, পুরো আয়াতটা যদিও তারা বলে না,
পুরো আয়াতটা হবে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ পাক বলছে তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আল্লাহ পাককে ভয় করে এবং আখিরাতকে ভয় করে এবং আল্লাহ পাকের অধিক পরিমাণে জিকির করে। তো আমি যদি তাদের ওইটুকু ধরে নিই, তাহলে তারা যে হিন্দু শাখা খুলেছে তাদের জন্য কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ হবে? যারা ফ্যাসিস্ট ছিল, যারা ফ্যাসিস্টের সময় যারা বিভিন্ন ভাবে চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, তাদের জন্য কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ হবে? তাহলে যে এই যে ঢালাও ভাবে মানুষকে একটা বিভ্রান্ত করার জন্য বলছে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই যে টিকিট দেওয়া হচ্ছে, এগুলোর কারণেই কিন্তু আমরা মানুষের ঈমান বাঁচানোর জন্য একজন সাংবাদিককে বলছে যে আপনারা যেহেতু সরাসরি সংবাদটা প্রেরণ করেন, সো আপনাদের মর্যাদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে একটু বেশি। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে যদি সাংবাদিকদের মর্যাদা বেশি হয়, আল্লাহ পাককে বলছে যে সরাসরি যদি আল্লাহ পাক সর্বশক্তিমান হয়, তাহলে এখানে শিরকের গন্ধ পাওয়া যায়। তো এগুলো তো মনে হচ্ছে ঈমান বিধ্বংসী কথাবার্তা। তো আমরা তো এগুলা প্রতিবাদ করতে গিয়ে কিন্তু তাদের সাথে আমাদের এটা হচ্ছে। আজকে তারা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে আমরা নাকি চাঁদাবাজি করি। আমার জেলায় চাঁদাবাজি কে করেছে একটা প্রমাণ যদি উনি দিতে পারে, তাহলে আমি এখান থেকে পদত্যাগ করব। আমার জেলায় চাঁপাইনবাবগঞ্জে কে চাঁদাবাজি করেছে? বরং তাদের দলের লোকজন, আমি যদি নাম বলি এখানে খারাপ দেখাবে, তাদের দলের লোকজনই চাঁদাবাজির সাথে জড়িত আছে, বালু মহলের সাথে জড়িত আছে, বিভিন্ন মানে ইয়ার সাথে জড়িত আছে। এখানে তো আমরা তো দায়িত্ব পালন করছি জেলার, কেউ তো বলতে পারবে না যে এখানে এই বিএনপির উমুক লোক এই চাঁদাবাজির সাথে জড়িত আছে। আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। মোহাম্মদ আবু বকর, আপনার কাছে আমরা একটু ফিরতে চাই। মোহাম্মদ রফিকুল ইসলাম বেশ কিছু অভিযোগ কিন্তু এনেছেন, এই ধরনের অভিযোগগুলো আসলে আপনাদের নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? আসলে এই ধরনের অভিযোগগুলো সমালোচনা থাকবে, কিন্তু সেগুলো তো আসলে ভোটারদেরকে প্রভাবান্বিত করে, যারা ভোটার থাকে তারা তো ধোঁয়াশায় থাকে, তাদের জন্য আপনার আসলে বক্তব্য কি, কিভাবে আপনি যুক্তি খণ্ডন করবেন? জি, আমাদের রফিক ভাই কয়েকটি কথা বলেছেন। আমি প্রথম কথা বলবো যে চাঁদাবাজের বিষয়ে আমাদের শুধু এটা আমরা কোনো দলকে বলি না, কিন্তু গায়ে নিয়ে নেয়। নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে যারা এখানের সাথে সংশ্লিষ্ট তারা, এবং আমরা ইতিমধ্যে দেখেছি রানীহাটি, লয়লাভাঙ্গা সহ এই জায়গাগুলোকে চাঁদাবাজের আখড়া বানানো হয়েছে এবং প্রতিনিয়ত তারা এটা চাঁদার একটা মহাযজ্ঞ চলে এবং সেখানে চাঁদা নিয়েই কিন্তু গত কয়েকদিন আগেও নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে সেটা মারা গেল। তো এটা একটা বিষয়, সারা দেশের ঘটনা, এটা তো আর আমাকে এখন নতুন ভাবে বলতে হবে না, এটা ন্যাশনালি এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে এখানে যে কথাগুলো বললেন যে আল্লাহ রসুলের আদর্শের কথা বললেন, এটার ব্যাখ্যা দিতে গেলে একটা সময়ের ব্যাপার, কিন্তু একটা মনে রাখা দরকার, ইতিহাস কিন্তু আমাদের জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তিনি চার্টার অফ মদিনা তৈরি করেছিলেন, মদিনা সনদ। এই মদিনা সনদের সময় তিনি দেশ এবং রাষ্ট্রের ব্যাপারে ঐক্যমত পোষণ করলেন সবার সাথে এবং সন্ধি করলেন, এবং সেই সন্ধিটা কিন্তু মুসলমানদের ছিল না, সেখানে ছিল হচ্ছে এখানে যে ইহুদিদের গোত্র ছিল যতগুলো, আপনার বনু কানুকা, নজির এবং কুরাইজা, এই সমস্ত এই ইহুদিদের সাথে তিনি মদিনা দেশের স্বার্থ রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের সাথে চুক্তিটা করেছিলেন। বাংলাদেশ একটা ভঙ্গুর জায়গায় চলে গেছে, এখানে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে একটা টানাটানি এবং ভেতরে বাইরে যেভাবে একটা অস্তিত্ব নিয়ে একটা সংকটের মধ্যে যাচ্ছে, এই দেশকে যদি আমাদের ফ্যাসিজম থেকে, চাঁদাবাজ থেকে মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে একটা দেশ গঠনের জন্য ঐক্যমত একটা জায়গাতে আমাদের পৌঁছতে হবে। সেই জায়গা থেকে আমরা সেভাবে আমরা যারা অমুসলিম আছে তাদেরকে গ্রহণ করছি। এটা নিয়ে তো আমাদের আরেকজন ভাই একটা হিন্দুদের নিয়ে অনেক কথাবার্তা বলেছে। আমরা কিন্তু এই দেশ বিপ্লবের পরেই আমরা সকলের সাথে এই দেশ যাতে ঐক্যের মধ্যে থাকে, বিএনপির সাথে সহ সকল দলের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। কিন্তু আরেকটি আমাদের সহযোদ্ধা যারা ছিল তারা কিন্তু এটা বিভক্ত করার জন্য সবসময় চেষ্টা করেছে। তো এখনো পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে আমরা কোনো কথাও বলি না। আমরা ঐক্যমতের ভিত্তিতে এই যে দেশ স্বাধীন হলো, এই স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে, স্বাধীনতা সার্বভৌমত্ব, সেটা যেন আমরা কাজ করে যাচ্ছি। আমরা তাদের ব্যাপারে কোনো এই ব্যাপারে কথা বলতে চাই না। অর্থাৎ আপনারা সবাইকে সাথে নিয়ে চলার জন্য, সবাইকে নির্বাচনে নিয়ে আসার জন্য, সবার ভোটটা পাওয়ার জন্যই আপনারা হয়তোবা মুসলিম শাখা যেটা আছে সেটার মাধ্যমে হয়তো বাকি যারা আছে ধর্মাবলম্বী তাদেরকে টানার চেষ্টা করছেন। নিশ্চয়ই সেটা ভোটের মাধ্যমে আপনাদের জন্য একটা পলিসি হতে পারে। আমরা আবারও মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার কাছে ফিরতে চাই, সেটা হচ্ছে তাদের পলিসি, তারা সেভাবে তারা নির্বাচনী মাঠে এগিয়ে যাচ্ছে, আপনারাও 31 দফা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। সবকিছু মিলে যে 31 দফা নিয়ে যে আপনারা তৃণমূলে যাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, তারা কতটা এটাকে ভালোভাবে গ্রহণ করছে এবং সাড়া কেমন পাচ্ছেন, সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠটা জামাত আপনাদের জন্য কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে? আসলে আমরা 31 দফা নিয়ে কিন্তু আমরা 5ই আগস্টের আগে থেকে কাজ করতেছি।
5ই আগস্টের পরে আমরা 31 দফা নিয়ে বিভিন্ন গ্রামগঞ্জে মানুষের কাছে যাচ্ছি, আমরা সাড়া পাচ্ছি। জামাত ইসলাম তার কথাবার্তা ভোটের জন্য এক এক সময় এক রকম কথা বলার জন্যই কিন্তু বিতর্কটা সৃষ্টি হয়েছে মাঠে। যেমন বলতেছে যে এবার যদি দাঁড়িপাল্লায় ভোট না দেয় মানুষ, যদি দাঁড়িপাল্লা পাস না করতে পারে তাহলে কোরআন হেরে যাবে। কোরআন কখনো হারতে পারে? নাউজুবিল্লাহ, এইসব কথাবার্তা। তারা বলে একটা ভোট দিলে 18 কোটি ভোটারের সোয়াব সে পাবে। তাহলে এখন তো 18 কোটির মধ্যে তো বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, এগুলো তো আর নামাজ পড়ে না, বা এদের ভোট কিভাবে পাবে, এগুলো ব্যাখ্যা দিতে পারে না। তো যখন ভুল করতেছে, তাদের কোনো বক্তা যখন ভুল করতেছে, কি ক্ষমাও চাচ্ছে না। এই জন্য আল্লাহ পাক ওই সূরা বাকারার 6 নম্বর আয়াত শরীফে বলতেছে যে আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলছে যে তাদেরকে আপনি বলেন আর না বলেন, তারা কিন্তু হেদায়েত প্রাপ্ত হবে না, তারা কিন্তু আসবে না, মানে আপনার কথা তাদের কাছে যাবে না। কারণ তাদেরকে তার পরের আয়াতে বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, কানে মোহর মেরে দেওয়া হয়েছে, চোখে আবরণ দিয়ে দেওয়া হয়েছে। এই কারণে তারা কিন্তু মানে ওখান থেকে ফিরে আসতে পারে না। তো এই যে কোরআনের আয়াতগুলাকে তারা বিকৃত করে মানুষের কাছে অপপ্রচার করতেছে, এই অপপ্রচারের এগেনস্টে আমরা যখন কথা বলতে যাচ্ছি, তখন আমরা হয়ে যাচ্ছি বিভিন্নভাবে তাদের কাছে বিরূপ প্রতিক্রিয়ার পাত্র। সো আমরা চাচ্ছি যে সে ভোট চাওয়ার জন্য সে 100টা বলুক যে আমি ভোটে পাস করলে এটা করব, ভোটে পাস করলে আমি জনগণের এটা করে দেবো, নদী ভাঙন থেকে যত রকম আছে, কিন্তু কোরআন এবং হাদিস নিয়ে যখন কথা বলবে, তখন আমাদের কিন্তু ইসলামে, যেহেতু আমরা মুসলমান আমরা কিন্তু এটার কিন্তু ব্যাখ্যাটা সঠিকভাবে মানুষকে জানাতে যাব। আর আমরা জানাতে গেলেই তখন তাদের কিন্তু মনে হচ্ছে যে আমরা বোধহয় এটাকে নিয়ে তাদের সাথে আমাদের নিশ্চয়ই আসলে ভোট যত আসবে এরকম আলোচনা সমালোচনা থাকবে। আমরা চাই সবকিছু মিলিয়ে ভোটারদের প্রত্যাশা পূরণে আপনারা দুদলে হয়তো কাজ করে যাবেন এবং তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করবেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনাদের নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। শুভকামনা সবার জন্য। দর্শক, আমরা এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। আমি সবসময় চাইবো যে যারা হচ্ছে শিক্ষার অগ্রগতির জন্য কাজ করবে, যারা হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে, আমাদের শিক্ষকদেরকে নিয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য কাজ করবে। আমাদের জেলার সীমান্তে বিভিন্ন ধরনের অপকর্মগুলো সংঘটিত হয়, এগুলা নিরসনে যারা কাজ করবে, আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় সংসদে পাঠাতে চাই। প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি মুক্ত করবে, যেরকম মেডিকেলে বলি, যেরকম শিক্ষা প্রতিষ্ঠান বলি, বা হচ্ছে কোর্ট কাছারিতে বলি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু দুর্নীতি আমরা হচ্ছে যে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখতে পাই। যেভাবে হোক না কেন এই দুর্নীতিগুলো যে হচ্ছে যে মুক্ত করতে পারবে, যারা আশ্বাস দিবে, আমরা তাদেরকে ভোট দিব। আসন্ন নির্বাচনে এ ধরনেরই জনপ্রতিনিধি চাচ্ছি যে নারীদেরকে বেশি প্রায়োরিটি দিবে। আমরা সব সময় নারীরা সমাজে অবহেলিত, পুরুষাসিত সমাজে আমি নারী হিসেবে যে সমাজে যেন নারীদের কর্মসংস্থান হয়, সেটা শুধু শিক্ষিত মেয়েদের হবে সেটা না, নিম্ন পর্যায়ে যারা আছে তাদেরও যেন হয়, তারাও যেন একটা কিছু কাজ করে তাদের পরিবার বা সমাজে কিছু অবদান রাখতে পারে। আমাদেরকে সুযোগ সুবিধা না করলে তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আমাদের যদি সেইভাবে যদি মূল্যায়ন করে, অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যারা করবে আর কি, তাদেরকে আমরা সামনের দিকে ভোট দিব আর কি। অবশ্যই বিগত দিনে সুষ্ঠু নির্বাচন যেহেতু হয়নি, এবার সুষ্ঠু নির্বাচন হবে আমরা মনে করি। চাঁপাইনবাবগঞ্জ তথা সারা বাংলাদেশি যত ভোটার আছে সবাই চাইবে যে এবার সুষ্ঠু একটা নির্বাচন হোক, আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যেতে পারি। দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। গৌতম কুমার বিশ্বাস, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনাকে ধন্যবাদ। গৌতম কুমার বিশ্বাস, আপনার কাছে যে প্রশ্নটি শুরুতে রাখতে চাই, 5 তারিখ পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আসলে তৃণমূলে আইন শৃঙ্খলা রক্ষা করাটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, পুলিশের মনোবল ফিরে পাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। সবকিছু মিলিয়ে আপনারা ঘুরে দাঁড়িয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন, কিন্তু নির্বাচন এলে সেই দায়িত্ব বহুগুণ বেড়ে যায়। অনেক দিকেই আপনাদের সতর্ক থাকতে হয়। সবচেয়ে বড় বিষয়, চাঁপাইনবাবগঞ্জটা একটু ধর্মীয় প্রবণ এলাকা। সাম্প্রদায়িক বিষয়গুলো মাথায় রেখে, রাজনৈতিক সহিংসতার বিষয়গুলো মাথায় রেখে আপনারা কিভাবে আপনাদের আইন শৃঙ্খলাটাকে সাজিয়েছেন রক্ষার জন্য? ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় সংসদীয় 3টি আসন রয়েছে, এখানে 515টি ভোট কেন্দ্র রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন ফ্রি ফেয়ার ভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ইতিমধ্যে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা
আমাদের পুলিশ সদস্যদেরকে ইতিমধ্যে নির্বাচনী যে প্রশিক্ষণ সারা দেশে চলমান রয়েছে সেটাও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে তারা যেন ফ্রি ফেয়ার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে না পারে, সেই লক্ষ্যে জেলা পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমরা জেলা প্রশাসন, জেলা নির্বাচন কমিশন, এখানে সীমান্তবর্তী জেলা হয় বিজিবি, সেনাবাহিনী, র্যাব, আনসার সহ সকল সরকারি বেসরকারি স্টেক হোল্ডারদের সাথে আমরা সমন্বয় করে কাজ করছি। নিশ্চয় আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে আসলে নির্বাচন এলে তো আপনার দায়িত্ব বহুগুণ বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাদের একার পক্ষে হয়তো আইন শৃঙ্খলা রক্ষা করা করাটা খুবই টাফ হয়। সেক্ষেত্রে আপনার রাজনৈতিক দল যারা আছে তাদের কাছ থেকে কেমন আপনারা সহযোগিতা সাড়া পাচ্ছেন? তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। আসলে সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। যারা রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকেই নিরপেক্ষ এবং ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত রয়েছে। তাদের সাথে আমাদের সমন্বয় রয়েছে, আমরা একযোগে সবাই মিলে একসাথে কাজ করব। আপনাদের যে মাঠ পর্যায়ে উইংসগুলো যারা আছে, বিভিন্ন থানা যারা আছে, ওখানে যারা থানার ওসি যারা আছে এবং টহলে যারা থাকে, সবকিছু মিলিয়ে আপনাদের টিমটা কতটা পরিকল্পিত বলে মনে হচ্ছে, মানে কতটা সুশৃঙ্খল আছে এবং কতটা তারা মেনটেন করতে পারবে পুরো আইন শৃঙ্খলার বিষয়টা? আপনারা জানেন আমাদের থানাগুলোতে নতুন অফিসার ইনচার্জদেরকে পদায়ন করা হয়েছে সম্প্রতি, এবং আমরাও যারা পুলিশ সুপার রয়েছি আমরাও তারা বাংলাদেশেই ৬৪ জেলার নতুনভাবে পদায়ন হয়েছে। আমরা নতুন উদ্যমে এবং নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের থানাগুলোও পূর্ণমাত্রায় প্রস্তুত রয়েছে। আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আশাবাদী। নিশ্চয়ই। গৌতম কুমার বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে এ পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম জহির। জহির, কেমন দেখছেন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা? ইমাদ্রি আপনাকে বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের 3টি আসন কিন্তু এখানে ভোট যুদ্ধে কিন্তু নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। আর রোড টু পার্লামেন্টের আজকের যে চায়ের আড্ডা, সেখানে কিন্তু সাধারণ নারী ভোটার এবং নতুন ভোটার, তরুণ ভোটার এবং অন্যান্য সুশীল সমাজের লোক কিন্তু আমার সাথে বসে আছেন চায়ের আড্ডাতে। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে চাঁপাইনবাবগঞ্জের যে নির্বাচন, যে ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে তারা কি ধরনের ভাবনা, কি ধরনের নেতা তারা নির্বাচিত করবেন, সে বিষয়ে আমরা কথা বলবো। আপনি তো হচ্ছে যে এই সুশীল সমাজের মধ্যে কাজ করছেন, এই আপনারা কি ধরনের নির্বাচন চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমরা চাচ্ছি সৎ ও যোগ্য নেতৃত্ব আমাদের মাঝে আসুক এবং এই ভোটটা যেন সুষ্ঠুভাবে হয়, তার জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ভোট কেন্দ্র এবং বাইরের পরিবেশে একটা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে আমরা আশা করি যে সৎ এবং যোগ্য এবং সুষ্ঠু নির্বাচন পাবো আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু নতুন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করবো। তারাও তো এই বছর নতুন ভোটার হিসেবে ভোট দিবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছে। আমরা তাদের কাছে একটু জানতে চাই তাদের ভাবনাটা কি। আপনি তো নতুন ভোটার হিসেবে এবছর ভোট দিবেন, আপনার ভাবনাটা কি মূলত? ধন্যবাদ। নতুন ভোটার যেহেতু আমরা, তো নারী উদ্যোক্তা বা নারীদের নিয়ে যেন কাজ করে সেটা খেয়াল রাখতে হবে। আর যাকে আমাদের যোগ্য মনে হবে তাদেরকে আমরা অবশ্যই ভোট দিব। ধন্যবাদ। আমরা একটু একজন সংস্কৃতি জগতের লোকের সাথে আমরা কথা বলতে, তাদেরও তো একটা চাওয়া আছে যে তারা কি ধরনের নেতা নির্বাচন করছেন, তাদেরকে আমরা একটু বলতে চাই। আপনি তো এই সংস্কৃতি জগৎ নিয়ে কাজ করেন, আপনার মূলত চাওয়াটা কি এই নির্বাচন নিয়ে? নির্বাচনে আমাদের চাঁপাইনবাবগঞ্জ ছোট্ট জেলা হলো সংস্কৃতির তীর্থভূমি বলা যায়, 1000 বছরের ঐতিহ্য। কিন্তু এখন এত স্থবির হয়ে গেছে আমাদের এই জগৎটা যে সহকর্মী আমাদের পেশা বদল করছে। তো আমরা যারা প্রার্থী হবেন বা নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশাটা থাকবে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব যে সংস্কৃতি আছে সেটা যেন তুলে ধরা হয়। যারা তুলে ধরবেন আমরা তাদের সাথেই থাকবো। আপনাকেও ধন্যবাদ। আমরা একটু নারী ভোটারের সাথে কথা বলবো। তাদেরও তো একটা অধিকার আছে যে নারী ভোটাররা কি ধরনের প্রার্থী খুঁজছেন এবং কি ধরনের নির্বাচন। আপনি যে আসন্ন যে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনার প্রত্যাশাটা কি মূলত নারীদেরকে নিয়ে? নির্বাচন তো প্রতি বছরই হচ্ছে, তবে এবারে নির্বাচনটা একটু আলাদা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে। তো আমি একজন নারী ভোটার হিসেবে চাইবো
যে যে প্রার্থী বা যিনি আমাদের জন্য কাজ করবেন স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে, তিনি অবশ্যই তার কর্ম পরিকল্পনা এবং বাস্তবায়নে নারীদের অগ্রাধিকার রাখবেন। তাদের নিরাপত্তা, শিক্ষা, তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টি যিনি দেখবেন এবং সেটা কাজে বাস্তবায়ন করবেন, এরকমই প্রার্থী আমরা চাই। আর শুধু পুরুষ বা নারী বলে না, পিছিয়ে পড়া জনগোষ্ঠীরও ভোট নিশ্চিত করতে হবে, এরকম একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি। আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের সাথে কিন্তু একজন সনাতন ধর্মের একজন নেতা আছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তাদেরও তো একটু সে চাওয়া আছে, আপনি একটু বলবেন ছোট্ট করে। ধন্যবাদ। আসলে একটা সারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন যখনই আমরা পরিচালিত হবে সে সময় কিন্তু আসলে মূলত এক নিরপেক্ষ একটা থাকতে হবে। যে কোনো নিরপেক্ষ, এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, বিভিন্ন মিডিয়া আছেন, বিভিন্ন সংস্থার লোকজন আছে। যখন সুস্থ সুন্দরভাবে একটা নির্বাচন যে কোনো দৃষ্টিকে হবে, তখন অন্তত নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নির্বাচনটা হলে সে নির্বাচন সুস্থ এবং সুন্দর হবে। এবং আশা করি দেশে এবং ভালো একটা কিছু আমরা আশা করবো, এবং নিরপেক্ষ দৃষ্টিতে হলে যে প্রার্থীরা আছেন অবশ্যই তারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জ 3টি আসনে কিন্তু প্রায় 14,10,238 জন ভোটারের পিছিয়ে কিন্তু এই বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই ভোট যুদ্ধের জন্য। ধন্যবাদ জহিরুল ইসলাম জহির আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে ছিল আজকে এখনকার মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।